তোমার কি কোনো পার্টিকুলার ব্রাঞ্চে যাওয়ার ইচ্ছে আছে? যাদবপুরই প্রেফার করবে, নাকি ধরে নাও জলপাইগুড়ি বা কল্যাণী, এখানে তুমি সিএসসি বাগেরা পেয়ে যাবে, সেগুলো প্রেফার করবে? না, আমি যাদবপুরটাই প্রেফার করবো। এবার তুমি যখন ডিসেম্বরের দিক থেকে প্রিপারেশন স্টার্ট করলে, তোমার মেইন ফোকাস কি ছিল? সেটা কি জেই মেন্স ছিল নাকি ডাব্লিউবিজেই ছিল? আমার ফার্স্টের দিকে মেন ছিল, মানে অ্যাকচুয়ালি আমার সিলেবাস কমপ্লিশনটাই মেন টার্গেট ছিল। মানে কম্পিটিটিভ এর জন্য সিলেবাস তো অলমোস্ট সেম না সব জায়গায়, ওই জন্য। আর ডাব্লিউবিজি যখন মেন্স হয়ে গেছে সেশন 2, তখন আমি ডাব্লিউবিজি এর এক্সট্রা অনেক সিলেবাসটা আছে যেটা মানে আমাদের সিবিএসই যেটা কভার করে না, ওইগুলো হলো পড়া আমি স্টার্ট করেছিলাম। আর তারপর মক টেস্ট, তারপর পিওয়াইকিউ, ওইগুলো করেছিলাম ওই টাইমের মধ্যে। আচ্ছা, তো এবার এই যে এই দুটো ব্রাঞ্চ বললে, ইলেকট্রিক্যাল এন্ড ইনস্ট্রুমেন্টেশন, আমি যদি এই দুটোর মধ্যে কথা বলি, তাহলে এই দুটোতে তোমার প্রেফারেন্স কোনটাই বেশি, আর তুমি কেন এই ব্রাঞ্চগুলোকে টার্গেট করছো? আমার মনে হয় ইনস্ট্রুমেন্টেশনটা আরো সফটওয়্যারের দিকে, আর আমার কোডিং এইসব একটু ভালো লাগে, ওই জন্য আমার মনে হয় ইনস্ট্রুমেন্টেশন আমার জন্য বেটার হবে। কিন্তু ইলেকট্রিক্যালটাও খুব কোর ব্রাঞ্চেস, মানে গভর্নমেন্ট জব ভালো পাওয়া যায় ইলেকট্রিক্যালে। সো আমি দুটোর দিকেই মানে দেখছি। তো এখানে যখন শুরুতে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করতে যাচ্ছিলে, তুমি নিশ্চয়ই বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করেছো, তো সেগুলো তুমি কিভাবে ওভারকাম করলে? আমি ওটা সলিউশনটা দেখলাম, মানে পেছনের পাতায় সলিউশন থাকে, ওইগুলো তারপর অ্যানালাইজ করলাম। ওটা করতে করতে তারপর প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা হয়ে গেছে। এখানে ধরো নাও তুমি যখন ফার্স্টের দিকে বিভিন্ন কোয়েশ্চেন্স করতে যাচ্ছিলে, সেখানে কিছু সিলি মিস্টেক্সও হচ্ছিল, যে কনসেপ্টটা তুমি জানো বাট হয়তো কোয়েশ্চেন করার সময় ভুল করে দিয়েছো, তো এই সিলি মিস্টেক গুলো কিভাবে ইমপ্রুভ করলে? সিলি মিস্টেকটা তো প্র্যাকটিস করে করেই ওভারকাম করতে হয়। মানে ভালো করে কনসেন্ট্রেট করে অঙ্কগুলো করলে, মানে অন্যদিকে ডিস্ট্রাকশন না হলে সিলি মিস্টেক গুলো হয় না। মানে তুমি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে অ্যাজ আ টেস্ট ট্রিট করেছিলে? হ্যাঁ, যে টেস্ট ফিট করেছিলাম আর পিওয়াইকিউ আলাদা করে করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সায়ন স্যার। আজকে আমার সঙ্গে রয়েছে তনিষ্ঠা সাহা। তনিষ্ঠা 2024 সালের ডাব্লিউবিজেই এক্সামে 861 র্যাঙ্ক করেছে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা তনিষ্ঠার থেকে জানতে চলেছি ওর প্রিপারেশন স্ট্র্যাটেজি, প্রিপারেশনের সময় ও কি কি চ্যালেঞ্জেস ফেস করেছে অ্যান্ড সেগুলো ও কিভাবে ওভারকাম করেছে। তাহলে আজকের এই ভিডিও থেকে তোমরা কিন্তু এমন অনেক লার্নিংস পাবে যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন এক্সাম অ্যান্ড ডাব্লিউবিজেই এক্সামকে ক্র্যাক করতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। তাহলে তোমরা যারা যারা ইন ফিউচার ডাব্লিউবিজেই এক্সাম দিতে চলেছো, আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আমি আশা করব যে এই ভিডিওটা তোমাদেরকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। হাই তনিষ্ঠা, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই সেশনে তোমাকে ওয়েলকাম। তনিষ্ঠা, আজকের এই সেশনে আমরা তোমাদের ডাব্লিউবিজেই প্রিপারেশন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবার প্রথমে তুমি একটু ইন্ট্রোডিউস করে দাও নিজেকে। হ্যালো, আমি তনিষ্ঠা সাহা। আমি এই বছর সিবিএসই বোর্ড এক্সাম দিয়েছিলাম আর ডাব্লিউবিজেই তে অ্যাপিয়ার করেছিলাম। আমার 89.16 এসেছিল ডাব্লিউবিজেই মার্কস, আর র্যাঙ্ক 861 এসেছিল। ওকে, তাহলে তোমার এই বছর ডাব্লিউবিজেই তে র্যাঙ্ক এসছে 861, যেটা কিনা একটা খুবই ভালো র্যাঙ্ক। কংগ্রাচুলেশন তনিষ্ঠা তোমাকে এই র্যাঙ্কের জন্য। আচ্ছা তনিষ্ঠা, আমাদের এই যে ডাব্লিউবিজেই তুমি 861 র্যাঙ্ক করলে, সেখানে তোমার 89 পয়েন্ট সামথিং মার্কস এসছে। তার মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে কত মার্কস আছে আর ম্যাথমেটিক্সে কত আছে? আমি ম্যাথে 36.83 পেয়েছি, আর ফিজিক্স কেমিস্ট্রিতে 52.33 পেয়েছি। ওকে, তার মানে তোমার ম্যাথমেটিক্সের রেসপেক্টে ফিজিক্স কেমিস্ট্রিতে বেশ অনেকটা মার্কস ক্যারি করছে। হ্যাঁ। এবার তনিষ্ঠা, তুমি যে এই বছর ডাব্লিউবিজেই দিলে এন্ড তুমি বললে তুমি ক্লাস 12 এর এক্সামও এই বছরই দিয়েছো, এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কি প্রবলেম ফেস করেছে, ওরা যখন ক্লাস 12 এ পড়ে ওরা যেই ডাব্লিউবিজেই এটার প্রিপারেশন সাথে সাথে করতে পারে না। তুমি তো একসঙ্গেই করেছো এন্ড তুমি একটা ভালো র্যাঙ্কও এনেছো। তুমি যখন ক্লাস 12 এ পড়ছিলে, তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি কি ছিল, যে তুমি দুটোকে কিভাবে ব্যালেন্স করতে? আমি অ্যাকচুয়ালি বেশি বোর্ড ফোকাসই করেছিলাম, মানে স্কুলের এক্সামস ওইভাবে সব বেশি ফোকাস করেছিলাম। কম্পিটিটিভ স্কুল চলাকালীন বেশি করতে পারিনি, কিন্তু ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় বোর্ডসের জন্য এটসেট্রা, তখন থেকেই আমি কম্পিটিটিভটা প্রিপারেশন ফুললি শুরু করতে পেরেছি। ওকে, মানে তোমাদের সিবিএসসি যে প্রি বোর্ডস এর টাইমটা, সেই প্রি বোর্ডস এর টাইমের সময় থেকে তুমি মোটামুটি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন স্টার্ট করো। সেকেন্ড প্রি বোর্ডসটা অত বেশি ফোকাস করিনি। আমাদের স্কুলে দুটো প্রি বোর্ডস হয়, ফার্স্ট প্রি বোর্ডসটা ভালো করে দিয়েছে, সেকেন্ড প্রি বোর্ডস অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এর আগেই হচ্ছিল, ওই জন্য অত বেশি ফোকাস হয়নি। আচ্ছা তনিষ্ঠা, তুমি যে ডাব্লিউবিজেই দিয়েছো, ডাব্লিউবিজেই তো ভালো র্যাঙ্ক করে নিয়েছো, ডাব্লিউবিজেই ছাড়া আর কি কোনো এক্সাম দিয়েছিলে কম্পিটিটিভ এক্সাম? হ্যাঁ, আমি মেন্স দিয়েছিলাম জেই আর আর বিটস্যাট দিয়েছিলাম। তুমি জেই মেন্স দিয়েছিলে এন্ড বিটসেট দিয়েছিলে। তো জেই মেন্সে কি দুটো সেশনই দিয়েছিলে, জানুয়ারি এন্ড এপ্রিল?
হ্যাঁ হ্যাঁ, দুটো সেশন দিয়েছি। ওকে, তো এই মুহূর্তে তানিষ্ঠা তুমি যে 861 র্যাঙ্ক করেছো, তো সেটা দিয়ে তো তোমার তো যাদবপুরে ভর্তি হয়ে যাবে। এবার যাদবপুরে তুমি মোটামুটি ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, তারপর আমাদের আরো যে বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সমস্ত কিছু পাবে। মানে টপ ব্রাঞ্চগুলো কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এগুলো পাবে না। তো তোমার কি কোনো পার্টিকুলার ব্রাঞ্চে যাওয়ার ইচ্ছে আছে? যাদবপুরেই প্রেফার করবে, নাকি ধরে নাও জলপাইগুড়ি বা কল্যাণী, এখানে তুমি সিএসি বাগেরা পেয়ে যাবে, সেগুলো প্রেফার করবে? না, আমি যাদবপুরটাই প্রেফার করবো। ওকে, যাদবপুরে তুমি কোন ব্রাঞ্চে যাওয়ার জন্য টার্গেট করছো? ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, মানে একটা সার্কিটাল ব্রাঞ্চ হলেই হলো। ওকে, তার মানে তুমি একটা সার্কিটাল ব্রাঞ্চে টার্গেট করছো, এন্ড সেই জন্য তোমার প্রেফারেন্স হচ্ছে যাদবপুরে ইলেকট্রিক্যাল এন্ড ইনস্ট্রুমেন্টেশন। হুম। ওকে, তো লাস্ট ইয়ারের কাট অফ ওয়াইজ যদি আমরা দেখি, লাস্ট ইয়ার ওই 900 সামথিং মতো গিয়েছিল ইনস্ট্রুমেন্টেশন এন্ড ইলেকট্রিক্যালের কাট অফ, সেকেন্ড রাউন্ডের কথা বলছি আমি যাদবপুরে। তাহলে তোমার যাদবপুরে ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন দুটোই হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। এবার তাহলে তোমাকে কাউন্সিলিং এর সময় সেটা দেখতে হবে যে তুমি কিভাবে চয়েস ফিল করছো। ওকে, হ্যাঁ। আচ্ছা, তো এবার এই যে এই দুটো ব্রাঞ্চ বললে, ইলেকট্রিক্যাল এন্ড ইনস্ট্রুমেন্টেশন, আমি যদি এই দুটোর মধ্যে কথা বলি, তাহলে এই দুটোতে তোমার প্রেফারেন্স কোনটাই বেশি, আর তুমি কেন এই ব্রাঞ্চগুলোকে টার্গেট করছো? আমার মনে হয় ইনস্ট্রুমেন্টেশনটা আরো সফটওয়্যারের দিকে, আর আমার কোডিং এইসব একটু ভালো লাগে, ওই জন্য আমার মনে হয় ইনস্ট্রুমেন্টেশন আমার জন্য বেটার হবে। কিন্তু ইলেকট্রিক্যালটাও খুব কোর ব্রাঞ্চেস, মানে গভর্নমেন্ট জব ভালো পাওয়া যায় ইলেকট্রিক্যালে। সো আমি দুটোর দিকেই মানে দেখছি এখন। ওকে, আচ্ছা, তুমি একটা বললে যে তোমার কোডিং এর দিকে একটা বায়াসনেস আছে, যে তোমার কোডিং ভালো হ্যাঁ লাগে, কোডিং করতে ভালো লাগে। এন্ড তুমি তো আমাদের যে লেটস ইমপ্রুভ সি প্রোগ্রামিং এর ব্যাচটা আছে সেখানেও আছো। তো হ্যাঁ, তুমি যেহেতু সিবিএসই বোর্ড থেকে ছিলে, তোমার আগেও স্কুলেও প্রোগ্রামিং ছিল, তাই তো? এন্ড পাইথন ছিল। এখনো তুমি প্রোগ্রামিং শিখছো, তো তোমার প্রোগ্রামিং শিখতে কেমন লাগছে? আমার ভালো লাগে প্রোগ্রামিংটা করতে। ভালো লাগছে, তাই তো? এন্ড আমাদের ব্যাচে যে ক্লাসগুলো হচ্ছে সেটার পর তুমি যখন প্র্যাকটিস করছো, তোমার কি কোয়েশ্চেন সলভিং যে ক্যাপাবিলিটি সেটা কি ইনক্রিজ হচ্ছে? হ্যাঁ, ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে এই যে আমাদের ব্যাচটা, যেটা আমরা লেটস ইমপ্রুভ সি প্রোগ্রামিং এর ব্যাচটা এই মুহূর্তে চলছে, সেটার থেকে যেই বিষয়গুলো তুমি শিখছো, সেটাকে তুমি কি মনে হচ্ছে যে মানে এই জিনিসগুলো তুমি যখন বাড়িতে প্র্যাকটিস করতে চাচ্ছ, সেটার থেকে কি নিজে কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে, নাকি সেখানে তোমার প্রবলেম ফেস করতে হচ্ছে? কিছু কিছু সময় আটকাচ্ছে, মানে কিছু সিনট্যাক্স এরর, মানে কিছু একটা ভুল হয়ে গেল, তখন বারবার এটা মানে চেঞ্জ করে করে প্রোগ্রামটা করতে হচ্ছে, তখন ঠিক হচ্ছে, একটু টাইম লাগছে। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের এতক্ষণ অবধি ভালো লাগছে, এন্ড এখান থেকে তোমরা বিভিন্ন বিষয় শিখতে পারছো। এখানে তোমাদেরকে একটা বিষয় জানানো রয়েছে, তোমরা যারা যারা 2025 সালে WBJE এক্সাম দিতে চলেছো, তাদের জন্য লেটস ইমপ্রুভের তরফ থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচের মধ্যে ক্লাসেস স্টার্ট হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে, এবং এখানে আমরা 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে তোমাদের WBJE এর পুরো সিলেবাস ইন ডিটেল কভার করে দেবো। এই ব্যাচের মধ্যে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স মিলিয়ে টোটাল প্রায় 300 প্লাস লাইভ ক্লাসেস পাবে। কেউ যদি কোনো লাইভ ক্লাস মিস করে যাচ্ছ, সেটা রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, অ্যান্ড সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ তোমরা WBJE 2025-এর পরীক্ষা শেষ না হওয়া অবধি অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও এই ব্যাচের মধ্যে থাকছে রেগুলার ডিপিপি, রেগুলার মক টেস্টের সুবিধা, যেটা তোমাদের প্রিপারেশনকে আরো অনেক বেশি বুস্ট আপ করবে। তাহলে যারা যারা চাইছো যে 2025 সালে WBJE পরীক্ষায় একটা ভালো স্কোর আনবে, তুমি হতে পারো ক্লাস 12-এ পড়ছো বা ড্রপ নিচ্ছ, প্রত্যেকের জন্য প্রিপারেশনের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে দ্য অ্যাচিভার্স ব্যাচ ফ্রম লেটস ইমপ্রুভ। এবং এই ব্যাচের মধ্যে এই মুহূর্তে একটা ডিসকাউন্টও চলছে। ফার্স্ট 200 স্টুডেন্টের জন্য এই ব্যাচের ফিস থাকবে অনলি 2799, অ্যান্ড তারপর সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে 3499। তাহলে যারা যারা 2025 সালে WBJE প্রিপারেশন করছো, এখনই আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভ ডাউনলোড করে নাও, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড সেখানে গিয়ে এনরোল করো আমাদের অ্যাচিভার্স ব্যাচে। তাহলে দেখা হচ্ছে ক্লাসে। এবার তোমরা আমাদের এই পডকাস্টের বাকি অংশটি, সেটা থেকে বিভিন্ন লার্নিংসগুলো নেওয়ার চেষ্টা করো। এখন যেহেতু স্টার্টিং, তোমার কিছুটা টাইম লাগছে, কিন্তু তুমি সময়ের সাথে সাথে জিনিসপত্র করতে পারছো, তাই তো? যেমন আমাদের ব্যাচে এতক্ষণ অবধি আমরা রিকারশন অবধি পড়ে নিয়েছি, ততক্ষণই তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার, রাইট? হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার আমরা আবার একটু WBJE তে ফিরে আসি। দেখো, WBJE এর যে আমাদের প্রিপারেশন, তুমি জেইর প্রিপারেশন এন্ড WBJE প্রিপারেশন, সিলেবাস তো আমাদের মোটামুটি সেম, কিন্তু আমাদের এক্সাম প্যাটার্নটা একটু ডিফারেন্ট। যে আমাদের জেইতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে ইকুয়াল ওয়েটেজ থাকে, কিন্তু আমাদের WBJE-তে ম্যাথমেটিক্সের ওয়েটেজটা অনেক বেশি। এবার তুমি যখন ডিসেম্বরের দিক থেকে প্রিপারেশন স্টার্ট করলে, তোমার মেইন ফোকাস কি ছিল? সেটা কি জেইই মেন্স ছিল নাকি WBJE ছিল?
আমার ফার্স্টের দিকে মেন ছিল মানে অ্যাকচুয়ালি আমার সিলেবাস কমপ্লিশনটাই মেন টার্গেট ছিল। মানে কম্পিটিটিভ এর জন্য সিলেবাস তো অলমোস্ট সেম না সব জায়গায়, ওই জন্য। আর ডাব্লিউবিজি যখন মেন্স হয়ে গেছে সেশন 2, তখন আমি ডাব্লিউবিজি এর এক্সট্রা অনেক সিলেবাসটা আছে যেটা মানে আমাদের সিবিএসই যেটা কভার করে না, ওইগুলো হলো পড়া আমি স্টার্ট করেছিলাম। আর তারপর মক টেস্ট, তারপর পিওয়াইকিউ, ওইগুলো করেছিলাম ওই টাইমের মধ্যে। ওকে, মানে এটা কি তুমি সিবিএসইর বোর্ড এক্সামের পরে করেছিলে এই বাকি পার্টটা? হ্যাঁ, মানে এই ডাব্লিউবিজি পার্টটা ওটার পরেই করেছিলাম। ওকে, তো এখানে যখন শুরুতে তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সলভ করতে যাচ্ছিলে, তুমি নিশ্চয়ই বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করেছো, তো সেগুলো তুমি কিভাবে ওভারকাম করলে? আমি ওটা সলিউশনটা দেখলাম, মানে পেছনের পাতায় সলিউশন থাকে, ওইগুলো তারপর অ্যানালাইজ করলাম। ওটা করতে করতে তারপর প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা হয়ে গেছে। ওকে, আর তুমি ধরো আমরা যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করি, পিওয়াইকিউ একটা যেহেতু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এন্ড সেটা প্র্যাকটিস করলে আমাদের ওভারঅল রিভিশনটাও হয়ে যায়, তো তুমি কি পিওয়াইকিউস গুলো একবারই রিভিশন করেছিলে নাকি তুমি সেটা বেশ কয়েকবার সলভ করেছো? আমি একবারই করেছিলাম, একবারই সলভ করেছো, তাই তো? কারণ পাস্ট 10 ইয়ার্স মতন করেছিলাম, তো ওই জন্য আবার ওটা করার টাইম হয়নি। হ্যাঁ, যেহেতু তুমি বোর্ডস এর পরে করেছো, তোমার অ্যারাউন্ড 1.5 to 2 মান্থস মতোই টাইম ছিল হাতে। না না, 20 ডেজ মতনই টাইম ছিল আমাদের। আচ্ছা, তোমাদের তো সিবিএসইর বোর্ড এক্সাম তো অনেকদিন মাঝখানে গ্যাপ রেখে রেখে হয়েছিল, তো সেই জন্য তোমাদের 20 ডেজ মতো টাইম ছিল, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলো যে এই যে লাস্ট 20 ডেজে তুমি প্রিপেয়ার করলে, সেখানে ধরো নাও তুমি যখন ফার্স্টের দিকে বিভিন্ন কোয়েশ্চেন্স করতে যাচ্ছিলে, সেখানে কিছু সিলি মিস্টেক্সও হচ্ছিল, যে কনসেপ্টটা তুমি জানো বাট হয়তো কোয়েশ্চেন করার সময় ভুল করে দিয়েছো, তো এই সিলি মিস্টেক গুলো কিভাবে ইমপ্রুভ করলে? সিলি মিস্টেকটা তো প্র্যাকটিস করে করেই ওভারকাম করতে হয়। মানে ভালো করে কনসেন্ট্রেট করে অঙ্কগুলো করলে, মানে অন্যদিকে ডিস্ট্রাকশন না হলে সিলি মিস্টেক গুলো হয় না। দেখো, আমাদের এক্সামে একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে মক টেস্ট। তুমি কি এক্সামের আগে কিছু মক টেস্টে অ্যাপিয়ার করেছিলে? এক্সামের আগে আমি এলএন এর কিছু কিছু মক টেস্ট করেছি। আর ডাব্লিউবিজি প্রিভিয়াস ইয়ার মক মানে টেস্ট গুলোই করেছি বেশিরভাগ ডাব্লিউবিজি এর জন্য। Okay, মানে তুমি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে অ্যাজ আ টেস্ট ট্রিট করেছিলে? হ্যাঁ, টেস্ট রিড করেছিলাম আর পিওয়াইকিউ আলাদা করে করেছি। ওকে ওকে, আচ্ছা, তার মানে তখন যে তুমি প্র্যাকটিসটা করছিলে সেটা কি তোমার একটা টাইম বাউন্ডেড প্র্যাকটিস ছিল নাকি তুমি জাস্ট কোয়েশ্চেন নিয়ে টাইম বসছিলে? বাউন্ড। টাইম বাউন্ডেড। টাইম বাউন্ড। ওকে, আচ্ছা, ধরো আমরা যখন এক্সাম দিতে যাই, আমরা কোনো একটা এক্সাম দিতে যাচ্ছি, সেখানে আমাদের আগে থেকে একটা মাইন্ডসেট থাকে যে আমরা পরীক্ষা দিতে যাব, এইভাবে এইভাবে অ্যাপিয়ার করব, কিন্তু হতে পারে যে আমি এক্সাম সেন্টারে যখন গেলাম আমাদের জিনিসপত্র চেঞ্জ হয়ে যায়, যে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম হতে পারে সেটা ফুলফিল হচ্ছে না। তো এরকম কি কোনো কিছু হয়েছিল তোমার সাথে, যে তুমি এক্সাম দিতে গেলে একটা ভেবে গেছিলে কিন্তু হলো অন্য একটা? না, ওরকম অত কিছু হয়নি। মানে অবভিয়াসলি টাইমটা হলো কম দেয়, মানে যতটা কোয়েশ্চেন দেয় ততটা টাইমটা তো তাড়াতাড়ি করতেই হয়। তো বাড়িতে হ্যাঁ এনভায়রনমেন্টটা অবভিয়াসলি বেটার লাগে, মানে ওটাই ইউজ টু আমরা থাকি। এক্সাম হলে একটু অন্যরকম, ওকে, অত কিছু ডিফারেন্স নেই। আচ্ছা, এবার দেখো তোমার যে এই বছরের ডাব্লিউবিজি এক্সাম, সেখানে তোমার ম্যাথমেটিক্সে টোটাল 100 থাকে, সেখান থেকে তোমার অ্যারাউন্ড 36 মতো এসছে, তাই তো? এবার এই যে 36 মতো আসছে, তো এখানে আমি জাস্ট তোমার থেকে একটা জিনিস জানতে চাইছি, তুমি কত মার্কসের অ্যান্সার করে এসেছিলে? মানে অ্যাকিউরেসিটাও ইম্পর্টেন্ট, তো তোমার কি অ্যাকিউরেসি ঠিকঠাক ছিল নাকি নেগেটিভ মার্কিং হয়েছে? আমার মার্কস গেছে বেশিরভাগ 1 মার্কস গুলোতে। আমি বেশি মানে ফাস্ট স্পিডে করতে পারিনি, মানে অ্যাটেম্প্ট করতে পারিনি অত বেশি। আমার মানে ফার্স্টে 2 মার্কস গুলো করেছিলাম, তারপর 1 মার্কস গুলো করেছিলাম। তো 1 মার্কসে বেশি টাইম দিতে পারিনি। ওকে, মানে তুমি যে ম্যাথমেটিক্সে একটু মার্কসটা কমে গেছে, সেটার রিজন যে তুমি নাম্বার অফ কোয়েশ্চেন্স কম অ্যাটেম্প্ট করেছো, বাট হ্যাঁ অ্যাকিউরেসিটার উপর তুমি কাজ করেছো, রাইট? হ্যাঁ, এবারে মানে অতটা ভুল হয়নি, নেগেটিভ মার্কিং এরকম অত বেশি হয়নি। কিন্তু যেগুলো ধরো 2 মার্কস, ওইগুলোতে দুটো আনসার আছে, ওইগুলো ধরো একটা আনসার দিলাম, ওরকম ভাবেই মার্কসটা এরকম। ওকে, মানে তুমি বলতে চাইছো যে ক্যাটাগরি 3 এর যে কোয়েশ্চেনটা থাকে, যেখানে মাল্টিপল সিলেক্ট অ্যান্সার থাকে, এখানে তুমি কোনো একটা কোয়েশ্চেন নিয়ে শিওর নয়, সেখানে তুমি একটা একটা করে অ্যান্সার করেছো, এইভাবে করেছো, তাই তো? হ্যাঁ এটা কিন্তু একটা খুবই ভালো স্ট্র্যাটেজি। লাইক ক্যাটাগরি 3 তে আমাদের নেগেটিভ মার্কিং থাকে না। এবার আমরা যদি কোনো একটা কোয়েশ্চেন 100% শিওর না হচ্ছে, একটা যদি আমরা অ্যান্সার বের করতে পারছি, আমরা যদি সেটা জাস্ট মার্ক করে দিই, তাহলে আমরা কিছুটা পার্শিয়াল মার্কিং পেয়ে যাই। বলো, তুমি যখন বোর্ডের সঙ্গে সঙ্গে প্রিপেয়ার করছিলে, তুমি ফার্স্টে তো বললে যে তুমি ডিসেম্বর অবধি মোটামুটি ক্লাস 12 এ বোর্ডস রিলেটেড পড়াশোনা করেছো, কিন্তু আমাদের যে কম্পিটিটিভ এক্সাম, সেখানে তো আমাদের শুধু ক্লাস 12 থাকে না, ক্লাস 11টাও থাকে। এবার তাহলে তুমি 11টা কখন করলে? আমি 11-এ অ্যাকচুয়ালি ফুললি বেশি ফোকাস করেছি, সিলেবাসটা কমপ্লিশনের ব্যাপারেই বেশি ফোকাস ছিলাম। তো আমি ওটা ডিসেম্বরের পরেই 11টা ফার্স্টে শুরু করেছিলাম, তারপর 12টায় গেছিলাম, কারণ বোর্ডস এর জন্য তো 12টা লাগবেই।
ওকে, তার মানে 11টা ফার্স্টে কমপ্লিট করে। তার মানে ডিসেম্বরের পর যখন তুমি স্টার্ট করলে কম্পিটিটিভের জন্য পড়াশোনা, তখন তুমি 11টাকে আগে ট্রাই করেছো। হ্যাঁ, মানে কম্পিটিটিভের জন্য পড়া মানে তো সিলেবাস তো আমার হয়েই আছে 11 এর। সো আমি PYQ সলভ করলাম, কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। সেটাই বলছি যে মানে তুমি যখন কম্পিটিটিভের জন্য একটা আলাদা করে পড়া স্টার্ট করলে যে আমি কোয়েশ্চেন প্র্যাকটিস স্টার্ট করবো, তখন তুমি 11টাকে আগে করেছো, তারপর 12 করেছো। হ্যাঁ। এখানে একটা কোয়েশ্চেন যে লাইক তুমি 11 পাস করার পর তুমি যখন 12-এ আসলে, মোটামুটি তুমি যখন ডিসেম্বরের দিক থেকে আবার স্টার্ট করছো, তুমি অ্যারাউন্ড 6 to 7 মান্থ পরে গিয়ে আবার 11টা স্টার্ট করছো, রাইট? তার মাঝখানে 11 থেকে ডিট্যাচ ছিলে। তাহলে যখন তুমি 11-এর কোয়েশ্চেন্স প্র্যাকটিস করা স্টার্ট করলে, তখন নিশ্চয়ই তুমি কিছু চ্যালেঞ্জেস ফেস করেছো, তো সেগুলো যদি একটু শেয়ার করো। না মানে ফর্মুলা তো অলরেডি আমার মানে এক জায়গায় লেখা থাকবে নিশ্চয়ই, একটা ফর্মুলা বুক মেনটেন করতে হয়। এবার ওইখানে যদি আরেকবার গো থ্রু করে নিলে মোটামুটি মনে পড়ে যায়। আর মানে একবার যদি বোর্ডসের বইটাই যদি একবার পড়ে নিই, তাহলেই ব্যাপারটা আবার রিক্যাপ এসে যাবে। আচ্ছা, এখানে একটা কথা বলো, তুমি যেহেতু সিবিএসই তে পড়তে, তো সিবিএসই তে আমরা ন্যাচারালি এনসিইআরটি ফলো করি, তো তুমি কি অনলি এনসিইআরটি ফলো করতে নাকি কোনো রেফারেন্স বুকসও ফলো করতে? আমি অ্যাকচুয়ালি রেফারেন্স বই ফলো করতাম বেশি। ওকে, আচ্ছা। তো তুমি কি প্রত্যেকটা মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স প্রত্যেকটাতেই রেফারেন্স বুক ফলো করতে নাকি কোনো পার্টিকুলার সাবজেক্টে? হ্যাঁ, প্রত্যেকটা। নাম শেয়ার করো। ফিজিক্সে কি বুক ফলো করতে তুমি? এসএলআর। ওকে, ফিজিক্সে তুমি এসএলআরআর ইউজ করতে, তাই তো? আর হ্যাঁ। তার তুমি এই যে তার মানে তোমার প্রিপারেশনটা, সেখানে তুমি মানে এনসিইআরটি ন্যাচারালি স্টুডেন্টরা সিবিএসই তে একটু বেশি পড়ে, তুমি এনসিইআরটিটা একটু কমই পড়েছিলে। ওকে, আচ্ছা। এবার তুমি যে এই ডাব্লিউবিজিই তে একটা ভালো মার্কস এনেছো, এবার ধরো ইন ফিউচারও বিভিন্ন স্টুডেন্ট এক্সাম দিতে যাবে, কেউ সিবিএসই বোর্ড থেকে থাকবে, কেউ আইএসসি থেকে থাকবে, কেউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে থাকবে। তো তাদের জন্য যদি তুমি কিছু টিপস দিতে চাও, যে যারা এই মুহূর্তে 12-এ আছে, দেখো তোমার কাছে তো ড্রপ ইয়ারের কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি 12-এর সাথে সাথেই পাস করেছো, তাহলে তুমি 12-এর স্টুডেন্টদেরই গাইড করতে পারবে যে যারা 12-এ আছে তারা কিভাবে স্টার্ট করতে পারে। মানে ধরে নাও একটা জিনিস আমি বলছি, যে তুমি যখন 12-এ ডিসেম্বরের পর থেকে পড়া স্টার্ট করলে, আমরা যখন কোনো একটা কিছু করি সেটাতে আমাদের কিছু কিছু ড্রব্যাকসও থাকে, এন্ড সেটা আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা আমাদের এখানে ভুল হয়েছে, আমি হয়তো আগে এইভাবে করতে পারতাম। তো তোমার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে যদি তুমি কিছু গাইড করতে চাও। আমি ফার্স্ট ডিসেম্বর থেকে যখন শুরু করেছিলাম, বুঝেছিলাম সব টপিক মোটামুটি তো কভার হয় না। মানে আমি একটা চ্যাপ্টারের একটা টপিক মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওভাবে করেছি, মানে বেশিরভাগ করেছি। যেই যেই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি দেয়, মানে ওয়েটেজ আছে, ওইগুলোতে বেশি কনসেন্ট্রেট করেছি। ওকে, মানে তুমি পুরো যে সিলেবাসটা সেটাকে না দেখে তুমি এক্সাম হিসেবে আগে দেখেছো যে কোন কোন জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তুমি সেই জায়গাগুলোয় বেশি টাইম দিয়েছো, অ্যান্ড অন্য জায়গাগুলো কম্পারেটিভলি কম টাইম দিয়েছো। আচ্ছা, আরেকটা কথা বলো, যে তুমি তো এই মুহূর্তে টার্গেট করছো ইলেকট্রিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশন, অ্যান্ড আমরা যদি লাস্ট ইয়ারের কাট অফ ওয়াইজ দেখি, তোমার যাদবপুরে সেটা হয়ে যাবে। এবার তুমি যাদবপুরে 4 বছর পড়াশোনা করার পর তোমার নেক্সট ফিউচারের প্ল্যান কি আছে, সেটা কি ডিসাইড করেছো, যে তুমি জবে যেতে চাও নাকি তুমি হায়ার স্টাডিজে যেতে চাও? আমার মনে হয় আমি কিছু বছর জব করে MBA করতে পারি, বা তখন গেটে যদি ভালো কিছু পেয়ে যাই তাহলে আমি এমটেক করে নিতে পারি। ওটা আমি শিওর শট এখন বলতে পারছি না। মানে এখনো তোমার সার্টেন সেটা রিলেটেড কোনো প্ল্যানিং নেই? তো তুমি এখন মোটামুটি 4 বছর পড়ার ফোকাস করছো, তোমার মোটামুটি একটা প্ল্যানিং যে তুমি ইউ ক্যান গো ফর জব, অ্যান্ড আফটার দ্যাট ইউ মে অ্যাপিয়ার ইন গেট, অর দেন ইউ উইল গো ফর MBA অর এমটেক, রাইট? ওকে, ঠিক আছে। তো আজকের এই সেশনটায় আসার জন্য থ্যাংক ইউ তনিষ্ঠা, অ্যান্ড আজকে আমরা তোমার থেকে এমন অনেক কিছু জানতে পারলাম যেটা কিনা ইন ফিউচার যারা ডাব্লিউবিজি এক্সাম দিতে যাবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আজকের এই সেশনটাতে তোমার ভ্যালুয়েবল বিষয়গুলো শেয়ার করার। তাহলে আজকের এই ভিডিওতে আমরা তানিষ্ঠার সঙ্গে ওর যে ডাব্লিউবিজিই 2024-এর প্রিপারেশন, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আই হোপ যে আজকের এই ভিডিওতে আমরা তনিষ্ঠার থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো তোমাদের জন্য হেল্পফুল ছিল, অ্যান্ড এখান থেকে তোমরা বিভিন্ন বিষয় শিখতে পেরেছো। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।